নমস্কার বন্ধুরা, আমি সমিতা চৌধুরী ওঝা। আবৃত্তির পাঠশালার আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনাদের সকলের উৎসাহ পাচ্ছি, আপনারা জানাচ্ছেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা, তাই ইচ্ছে হলো এবারে আবৃত্তির প্রসঙ্গ থেকে একটি আবৃত্তিতে যাওয়া যাক, অর্থাৎ একটি কবিতায় সরাসরি চলে যাওয়া যাক। তার আগে বলি, বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন, যারা শুনছেন, তারা আশা করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করেছেন এবং যারা আবৃত্তি ভালোবাসেন, আবৃত্তি নিয়ে কথা শুনতে চান, কিছু শিখতে চান, তাদের মধ্যে ছড়িয়ে দিতে একটুখানি যদি আপনারা সহযোগিতা করেন, আমার কাজটা আর একটুখানি ছড়িয়ে যেতে পারে। সিরিয়াসলি কাজ করতে চাইছি, তাই চাইছি আপনাদের পূর্ণ সহযোগিতা। আশা করি আপনারা সকলে সেটুকু করবেন। এবারে আর কথা না বাড়িয়ে একেবারে সরাসরি চলে যাই একটি কবিতায়। দেখুন, যখন কোনো কবিতা আমরা হাতে নিই সেটি পরিবেশন করব বলে, তখন সেটি আমরা প্রথমেই কি করি, বারবার পড়ি। এবং তার আগে একটা বিষয় বলে রাখা দরকার, আমার কাছে আমার ছাত্রছাত্রীরা যখন আসেন আবৃত্তি শেখার জন্য, তখন তাদের বয়স, তাদের গলা, তাদের রুচি পছন্দ বুঝে প্রথম আবৃত্তিটি তাদের হাতে তুলে দিই। দেখা যায় একটা একজন এমন মানুষ, এমন ছাত্র বা ছাত্রী, বিশেষত এই কবিতাটি ছাত্রীদেরই বেশি ভালো লাগে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। যখন প্রথম এই কবিতাটি তারা পায়, তখন কিন্তু তাদের ভালো লাগাটি দ্বিগুণ হয়। কথা বলছি আমার খুব প্রিয় কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে। কবিতাটি আগে আমি একটু বলে শোনাই, তারপরে কবিতাটির প্রসঙ্গে আলোচনা কিছু করা যাবে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে, কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে উঠে, জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। হ্যাঁ, কবিতাটি আপনারা শুনলেন। কবিতাটির মধ্যে একটা গল্প আছে এবং এই গল্পটি যদি আমাদের জানা থাকে বা এর প্রসঙ্গটি যদি আমাদের জানা থাকে, কবিতাটি কিন্তু আমাদের কাছে উচ্চারণ করা সহজ হয়। প্রত্যেক কবিতার পিছনেই যে গল্প থাকবে এবং সেটা জানতেই হবে এমন কিন্তু বিষয়টা নয়, কিন্তু যখন এরকম কোনো আমরা পাই যার প্রসঙ্গটি আমি জানি, তখন কিন্তু তার উচ্চারণে আমি নিজস্বতা আরো বেশি করে দিতে পারি বলে আমার মনে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রচনা কোন দৃশ্যটি বলুন তো, যেখানে চণ্ডালিকা এবং আনন্দের দেখা হয়েছিল, সেই দৃশ্যটির কথা বলা আছে। হ্যাঁ, আমি চণ্ডালিকা নৃত্যনাট্যের কথাই বলছি। চণ্ডালিকা নৃত্যনাট্যের প্রসঙ্গেই এই কবিতাটি যেন রচনা হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মধ্যে তিনটি প্যারা আছে, স্পষ্টত তিনটি প্যারা রয়েছে। খুব ছোট একটি কবিতা। ওই যে বললাম, প্রথম শুরু করার জন্য ছোট ছোট কবিতা বেছে নিতে আমরা বলি যে প্রথম কোনো কবিতা যখন আমরা বেছে দিই বা যখন আমি ছাত্র বা ছাত্রীকে বলি প্রথম কবিতা হিসেবে নির্বাচন করতে, তখন আমার মাথায় থাকে যেন একটি কবিতা তার শব্দ সংখ্যা কম থাকে বা সেটি আকারে ছোট হয়, এরকম একটি ছোট্ট কবিতা। কবিতাটির তিনটি প্যারার মধ্যে একটা প্রতীক্ষার গল্প আছে, একটা অপেক্ষার কথা আছে, একটা গ্রাম বাংলার চিত্র আছে এবং তার মধ্যে সেই চণ্ডালিকা যিনি আনন্দকে একবার শুধু জল দিতে পেরেছিলেন, সেই যে আনন্দটুকু, তার ভিতরের আনন্দটুকু, সেটুকুও ধরা রয়েছে। তাহলে একই সঙ্গে অনেক কিছু কিন্তু মিশে আছে এই কবিতায়। শুধু এই কবিতায় নয়, আমাদের জীবনের অনুভবের ছোট্ট ছোট্ট প্রকাশ নিয়ে এক একটা আস্ত কবিতা থাকে। কোনো কবিতায় শুধু আনন্দের, শুধু দুঃখের, শুধু এরকম হয়তো হয় না। আনন্দের কথাও থাকে, দুঃখের কথাও থাকে, আগামী দিনের আশার কথাও থাকে। এরকমই একটি কবিতা কুয়ার ধারে, যেখানে তার প্রথম প্যারাতে একেবারেই চণ্ডালিকা বলছেন যে আমি তোমার কাছে কিছু চাইনি, আমি নামও জানাইনি নিজের, এবং কলস নিয়ে সবাই যখন পাড়ায় চলে গেছে আমি তখনও বসে আছি তোমার জন্য। তারপরের প্যারায় বলছেন তার স্মৃতি কাতরতার কথা, অর্থাৎ সেই যে ঘটনাটি ঘটেছিল যেখানে চণ্ডালিকা জল দিয়েছিলেন এবং আনন্দ বলেছিলেন আমি তৃষা কাতর পান্থ, সেইটুকু যে ঘটনা তার স্মৃতিচারণ রয়েছে দ্বিতীয় প্যারায়। এবং তৃতীয় প্যারায় রয়েছে যে মিশ্রণ, তৃতীয় প্যারাটি একটি মিশ্রণ। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ, তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। দেখুন, এই পুরো কবিতায় কিন্তু কোথাও সরাসরি প্রেমের কথা নেই, সরাসরি সর্বস্ব ত্যাগের কথা নেই, তবুও কবিতাটির মধ্যে একটা আশ্চর্য গভীর প্রেমের ব্যঞ্জনা রয়ে গেছে। দেখুন, আমরা যখন বলি যে আমার মনে সম্বল রইল, এটুকুই, এই সম্বল শব্দটার মধ্যে কি সর্বস্ব বোঝায় না? জীবনের সম্বল বলতে আমরা কি বুঝি বলুন তো? ঠিক এইরকম ভাবে তিনটি প্যারায় একটি কবিতা বিন্যস্ত রয়েছে। কবিতাটি বারবার পড়ব, কবিতাটির কমা, দাঁড়ি, কবিতাটি কোথায় ইনভার্টেড কমার মধ্যে ডায়লগ হিসেবে রয়েছে সেই জায়গাগুলো, যেমন ধরুন আমায় তারা ডেকে গেল, কমা, ইনভার্টেড কমা স্টার্ট, আয় গো বেলা যায়, তারা একসঙ্গে দল বেঁধে জল নিতে এসেছিল, তারা চলে যাচ্ছে, অথচ আমি বসে আছি। তাহলে আমাকে তারা দূর থেকে ডাক দিচ্ছে। এই যে একটা ছোট্ট চিত্র আছে, এই চিত্রটা যদি আমি গলায় ফোটাতে না পারি তাহলে তো কবিতাটা অসম্পূর্ণ রয়ে গেল, তাই না? ছবিটা অসম্পূর্ণ রয়ে গেল। এখানে ঠিক সেটুকু রইল। তারপরে যে দ্বিতীয় প্যারায় আবার রয়েছে যে তৃষা কাতর পান্থ আমি, এটাও দেখুন ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। তাহলে এটা আমরা কিভাবে বলবো? এটা যেন আনন্দ বলছে, কিন্তু মনে রাখবেন একটা ছোট্ট নোট, কবিতা এবং নাটকের মধ্যে কিন্তু যথেষ্ট তফাৎ আছে। কবিতা কিন্তু নাটক নয়, তাই আমাকে গলা পরিবর্তন করতে হবে না, আমাকে কোনোভাবে অতি নাটকীয় করে পরিবেশন করতে হবে না। আমাকে শুধুমাত্র ওই ইনভার্টেড কমার মর্যাদাটুকু রাখার জন্য সামান্য একটা ভ্যারিয়েশন তৈরি করতে পারি গলার মধ্যে, সামান্য একটা তফাৎ, যাতে মনে হবে ইনভার্টেড কমাটা আমি পুট করলাম আমার গলায়, কারণ ওটা কণ্ঠশিল্প, কণ্ঠে পুরোটা বোঝাতে হবে। তাহলে আমি কি করছি একটু খেয়াল করে দেখবেন, আমি বলেছি তৃষা কাতর পান্থ আমি, পুরো কবিতাটা যেভাবে বলছিলাম সেখান থেকে যেন একটা গলার ভয়েস দেবার চেষ্টা করলাম, একটা বেস ভয়েস দেবার চেষ্টা করলাম, জাস্ট এইটুকু মাত্রার আমি তফাৎ করলাম। আবার দেখুন
তারপরে আর কোনো ইনভার্টেড কমার কথা নেই, কোনো মানে বক্তব্য নেই। সুতরাং সেগুলো আবার আমি সাধারণভাবে নর্মালি পাঠ করলাম বা নর্মালি বললাম। এইভাবেই একটা কবিতা কিন্তু তৈরি হলো। সেখানে অপেক্ষা, দীর্ঘদিন অপেক্ষা, আমি বসেই থাকি। যদি আমি বলতাম আমি বসেই থাকি, তার থেকে অনেক বেশি অপেক্ষারত, অনেক বেশি সময় ধরে আমি অপেক্ষা করে আছি আমার প্রেমাস্পদের জন্য, সে কথাটা বোঝানোর জন্য শুধু শেষটুকু লাইন, শেষ লাইনটুকু, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। এইরকম ভাবে একটা কবিতা তার ভিতরের মানেটুকু কণ্ঠে তুলে ধরাটুকুই কিন্তু আবৃত্তি। এবার ভিতরের অন্য কথায় আসি। দেখুন, একটু আগে যেরকম বললাম, কোথায় ড্যাশ আছে, কোথায় কমা আছে, কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় ইনভার্টেড কমা আছে, সেগুলো যেমন আমরা খেয়াল করছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটা দুটো জিনিস আমাদের খেয়াল করতে হবে। যেমন ধরুন, কোথায় কোথায় চন্দ্রবিন্দু আছে, কোথাও এমন কোনো শব্দ আছে বা এমন কোনো শব্দগুচ্ছ আছে যেগুলো উচ্চারণে আমার সমস্যা আছে, সেগুলো একটু চিহ্নিত করব। শগুলো চিহ্নিত করে নেব, রগুলো চিহ্নিত করে নেব। এইভাবে শব্দগুলোকে আমি আগে বারবার পড়ে আত্মস্থ করে নেব। বারবার পড়ার পরেই কিন্তু একটা কবিতা নিজের কাছে সম্পূর্ণরূপে ধরা দিতে পারে। সেই বারবার পড়াটা কারোর কাছে দুদিনও হতে পারে, কারোর কাছে সেই বারবার পড়ার মানে 2 বছরও হতে পারে, এমনকি 20 বছরও হতে পারে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে একই কবিতা আজ থেকে 10 বছর আগে আমি যেরকম বলতাম, আজ থেকে 10 বছর পরে আমি একই রকম হয়তো বলবো না। আমার অনুভব বদলাবে, আমার কণ্ঠস্বর বদলাবে, আমার বোধের গভীরতা অনুযায়ী আমি উচ্চারণ করব। তাই নকল নয়, একেবারেই নয়। আপনারা বারবার পড়ুন, বারবার পড়ার পর কবিতাটির মধ্যে যে নির্যাসটুকু আছে সেটুকু অন্তরে গ্রহণ করুন। রবীন্দ্রনাথের কবিতা আমাদের প্রাণের কবিতা, এবং সেই কবিতা আমরা যখন উচ্চারণ করব যেন অবশ্যই তার মধ্যে মিশে থাকে রবীন্দ্রনাথ স্বয়ং। আমরা যেন কখনোই তাঁকে উত্তীর্ণ করে একটা অতি আধুনিক কিছু খাড়া করবার চেষ্টা না করি। সেই চেষ্টাটা কিন্তু সর্বত্র সব জায়গায় গৃহীত হয় না, বা আমাদের চর্চার বিষয়েও সেটা না হওয়াই আমার মনে হয় ভালো। বন্ধুরা, শুনলেন একটা আলোচনা, কেমন লাগলো জানি না। হয়তো অনেক কথাই বাকি থেকে যায়, কারণ একটা ছোট্ট ভিডিওর মধ্যে একটা কবিতাকে পূর্ণাঙ্গভাবে তুলে ধরা সম্ভব হয় না। তবু আমার দিক থেকে একটা প্রচেষ্টা থাকলো, কবিতা আবৃত্তির যে পাঠশালা আমাদের চলছে ইউটিউবে এবং আগামী দিনে ফেসবুকেও, তার মধ্যে এটি আজকে থেকে সংযোজন করছি। ছোট্ট ছোট্ট কবিতার মাধ্যমে আপনাদের কাছে আসব। তবে হ্যাঁ, আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তির গোড়াটুকু যদি শক্ত না হয় তাহলে কিন্তু কোনোভাবেই কোনো আবৃত্তি গলা থেকে সঠিকভাবে উচ্চারিত হতে পারবে না। তাই সঙ্গে থাকুন, অনেক অনেক চর্চায় থাকুন, সংস্কৃতিতে থাকুন, ভালোবাসায় থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেমন লাগছে জানাবেন, আর কি চাইছেন আমাদের কাছ থেকে, আপনাদের কি চাহিদা সেটা অবশ্যই অবশ্যই জানাবেন। শুভ হোক সকলের, ভালো থাকবেন।